অনেক কথা হয়েছে, আর একটা কথা বললে সত্যি সত্যি নাক ফাটিয়ে দেব। ওকে মামনি, ঘুমিয়ে যাও। তানিশার মাঝরাতে ঘুম ভেঙে যায়, চারদিকে তাকিয়ে দেখে গুটগুটে অন্ধকার বিস্তার লাভ করছে। রাইসা ঘরের ভিতরে নেই, তেমন করে তানিশার ফোনটাও নেই। তার মানে রাইসা ফোনটা নিয়ে গেছে। বিষয়টা পরিষ্কার তানিশার মাঝে, কিন্তু ঘরের দুয়ার সম্পূর্ণভাবেই আটকানো। তানিশা অগ্রসর হতে থাকে দুয়ারের দিকে। ভালো করে নজর টেনে তানিশা দেখলো দুয়ার ভালো করে আটকানো ছিল। তানিশা ভাবছে তাহলে রাইসা গেল কোথায়, আর কি করে বাইরে পর্যন্ত গেল। ধীরে ধীরে আগাতে থাকে তানিশা। তানিশা ওর ফোনের লোকেশন ট্র্যাক করার জন্য কম্পিউটারের দিকে ধাবিত হচ্ছে। আর কম্পিউটারটা ছিল রাইসার রুমে। রাইসা গেম খেলার সুবাদে 2 দিন আগে রুমে নিয়ে গিয়েছিল। রাইসা রুমে গিয়ে ফোনের লোকেশন ট্র্যাকিং করার চেষ্টা করতে থাকে তানিশা। অবশেষে তানিশা জানতে পারে রাইসা কোথায় অবস্থান নিয়েছে। লোকেশনটা ছিল পদ্মাঘাট পেরিয়ে ওপারে একটা নির্জন স্থান। জায়গাটা দিনের আলোকিত উজ্জ্বল দৃষ্টান্ত বেড়ানোর জন্য খুব বেশি মনোরম পরিবেশ। চারদিকে বনে ঘেরা, বনগুলো সবুজে ভরে উঠেছে, যার মাঝে বিন্দুমাত্র রোমান্টিকতা নেই। সেও ওই স্থানে পরিদর্শন করলে রোমান্টিক হয়ে যাবে। বালিকণার ওপরে সবুজ বনের পরিবেশ আসলেই অনেক মনোমুগ্ধকর দৃশ্য, কিন্তু জায়গাটা রাতের আধারে ভয়ানক রূপ ধারণ করে। এই বনের ভেতরে ভয়ানক কিছু আছে বলে মানুষ বিশ্বাস করে। অনেক রাতে শোনা যায় মানুষের চিৎকার, কিন্তু এই বনের মাঝে দিনের আলোতে গেলে তেমন কিছু পাওয়া যায় না। তবে প্রায়ই নদী দিয়ে মানুষের মাথাছাড়া দেহ দেখা যায়। আরও একটা কথা বলে রাখি, বনের মাঝ দিয়ে পাকা রাস্তা আছে, কিন্তু ওই রাস্তা কেমন করে আসলো, কোথায় থেকে আসলো কেউ জানে না। তবে কিছু কিছু মানুষ ধারণা করে এই রাস্তাটা আসলে জিনদের তৈরিকৃত, ওদের চলাফেরার জন্য রাস্তাটা বানানো। আর এটাও ধারণা করেন যে প্রায়ই যে নদীতে মাথাছাড়া মানুষ পাওয়া যায়, ওগুলো আসলে জিনদেরই কাজ। এটা কেউ কেউ বিশ্বাস করে যে এখানে যে সকল জিনেরা বসবাস করেন, তারা হয়তো বা মানুষকে মেরে ওরা মাথা খেয়ে নেয়, আর তারা মাথা ছাড়া লাশ পানিতে ফেলে দেয়। তানিশার মাথায় যেন বাজ পড়ে গেল যখন লোকেশন ট্র্যাকিং করে দেখলো ওই নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়েছে রাইসাকে। অজানা ভয় বিরাজমান তানিশার মাঝে। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে তানিশার। পানি পিপাসা মেটালেন তানিশা কিচেনে গিয়ে, তারপর বাড়ি থেকে বের হয়ে গেলেন। এতটা পরিমাণ অন্ধকার যে নিজের হাতের লোম পর্যন্ত দেখা যাচ্ছে না। আস্তে ধীরে হাঁটছে তানিশা, বারবার তানিশা পিছনে ফিরে তাকাচ্ছে। মনে হচ্ছে যেন ওর পিছন পিছন কেউ একজন হাঁটছে, কিন্তু পিছনে ফিরে তাকাতেই কোনো কিছুই দেখতে পায় না তানিশা। যখন আবার হাঁটা শুরু করে, আবার যেন কারো পায়ের শব্দ পায়। হাঁটা অফ করলেই আর কারো পায়ের শব্দ পাওয়া যায় না। যদিও তানিশার খুব বেশি ভয় বিরাজ করছে, কিন্তু কিছু করার নেই। যেখানে রাইসাকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে যেভাবেই হোক রাইসাকে উদ্ধার করতে হবে। কারণ তানিশা ও খুব ভালো করে জানেন যে রাইসাকে যে স্থানে নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাটা রাতের আধারে কতটা ভয়ানক। তানিশা ভয়ে কাঁপতে শুরু করে, কারণ প্রথমত এতটা পরিমাণে অন্ধকার, তার ওপরে আবার কারো পায়ের শব্দ আসতে বেশি করে কানে বাজছে। আর রাস্তাটাও শূন্য মানব। কতক্ষণ পরে পরে কয়েকটি পাখি রাস্তার এপাশ থেকে অন্য পাশে উঠতে থাকে। পাখিগুলোকে চোখে পড়ছে না, কিন্তু এক পাশ থেকে অন্য পাশে উড়ে যাওয়ার শব্দটা স্পষ্ট কানে বাজছে। কিছু দূর যেতেই রাস্তার পাশে একটা আখের ক্ষেত দেখতে পান। যদিও অন্ধকার স্পষ্ট না, তাও মনে হচ্ছে কতজন মানুষ মিলে একজনকে আখের খেতে দিয়ে যাচ্ছে। এটা দেখে তানিশা একটা দৌড় দিয়ে পদ্মার ঘাটের পৌঁছে যায়। আর তানিশা যখন দৌড় দেয় তার মনে হচ্ছিল তার পেছনে পেছনেও কেউ একজন দৌড় দিচ্ছে। তানিশা প্রায় লম্বা লম্বা পায়ে হেঁটে চলেছে নদীর ধার দিয়ে। এখন ওর প্ল্যান পদ্মা নদীটা পাড়ি দিয়ে ওপারে গিয়ে রাইসাকে উদ্ধার করা। কিন্তু ঘাটে অনেক বেশি নৌকা থাকলেও কোনো প্রকার মাঝি নেই, আর নৌকাগুলো তালাবদ্ধ করা। কতক্ষণ পরে তানিশা দেখতে পেল যে একটা নৌকা মাত্রই ঘাটে আসে, সেটার তালাবদ্ধ নেই। তানিশা কোনো কিছু না ভেবেই উঠে গেল নৌকার ওপরে। আর নৌকায় উঠে যাওয়ার পরই দেখতে পেল কেউ একজন নৌকায় আগেই বসে আছে। আর মানুষটা হয়তো নৌকার ওপরে বসে ঘুমন্ত অবস্থায় নদীকে দর্শন করছিল। নদীকে ঘুমন্ত অবস্থায় দেখতে আসলেই ভালো লাগে না, কারণ নদী সবসময় স্রোত অবস্থায় দেখতে ভাল লাগে। আপনি কি মাঝি? তানিশা মানুষটা পিছনে ফিরে একবারও চেয়ে দেখলো না। ভাইয়া, আমাকে প্লিজ ওপারে নামিয়ে দেবেন? তাও কোনো প্রকার সারা শব্দ নেই। ভাইয়া, আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে ওপারে নামিয়ে যান। তারপর তানিশা দেখলো মানুষটা কিছুটা নড়ে চড়ে বসলো। ভাইয়া প্লিজ। প্রায় কান্নার আওয়াজ। তারপর মানুষটি নৌকাটা চালু করে।
আর মানুষটার চেহারাটা অস্পষ্ট। আস্তে ধীরে নৌকা চলছে। তানিশা খুব বেশি ভয় করছে। তানিশার খুব বেশি ভয় করছে, কিন্তু একটা ভালো লাগাও বিস্তার করছে ওর মাঝে। কারণ ঘুমন্ত নদীতে, গুটগুটে অন্ধকারে, অচেনা মানুষের সাথে ভ্রমণ আসলেই অনেক ভালো লাগা। কতক্ষণ পরে তানিশা যে বাঁশের চারাটের উপরে বসেছিল সেটার উপরে রক্ত দেখতে পেল। রক্ত দেখে তানিশার শরীরের মাঝে একটা অন্যরকম ভয় অনুভব করলো। আর নদীর দিকে চক্ষু মেলে ধরতেই দেখতে পেল কয়েকটি লাশ মাথাবিহীন অবস্থায় নদীতে ভাসছে। আবার ওই বাঁশের চড়াট এর নিচের দিকে চোখ পড়তেই দেখতে পেল সেখানেও একটা লাশ রাখা হয়েছে, সেটারও মাথা নেই। তানিশা মর্মান্তিক ভয়ে আচ্ছন্ন, মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এখনই মারা যাবে। একবার তানিশার জায়গায় নিজেকে ভাবুন তো, ভাবুন যে আপনি তানিশার জায়গায় রয়েছেন, কেমনটা লাগবে তখন আপনার? কেমন পরিস্থিতির মুখোমুখি তানিশা, বুঝতে পারছেন তো? তানিশা ভাবতে লাগে আজকের দিনটাই হয়তো ওর জীবনের শেষ দিন। তাকে মারার জন্যই হয়তোবা এইসব ধরনের পরিকল্পনা শেষ হয়ে গেছে। আমি হয়তোবা এখনও কোনো জিনের সাথে নদী পাড়ি দিচ্ছি। আর হয়তো মাছ নদীতে আমাকে নিয়ে গিয়ে আমার মাথাটা আলাদা করে নেবে দেহ থেকে। আমার মাথা আর দেহ দুটো দুই দিকে হয়তোবা পড়ে থাকবে। তারপর হয়তোবা আমার মাথাটা জিনেরা মিলে ভাগাভাগি করে খাবে। আর ওদের দল প্রধান হয়তোবা বেশি ভাগ নেবে আমার মাথার। হয়তো অনেক জিন একসঙ্গে বসবাস করে, তাহলে হয়তো ওদের ভাগে অল্প সামান্য জুটবে। তাও কতটুকু পেতে পারে একটা জিন ভাগের ভাগ? আর এমনও হতে পারে সেটা হচ্ছে হয়তো আমার মাথাটা জাস্ট ওদের দলের প্রধান খেলো আর কাউকে দিল না। আবার এমনটা নাও হতে পারে, আবার এমনটাও হতে পারে আমাকে যে জিনটা নিয়ে যাচ্ছে সেই হয়তোবা আমার মাথাটা খেয়ে নেবে। তানিশা আবার ভাবছে, আমাদের রাইসাকে তো আবার এতক্ষণে খেয়ে নেয়নি তো? হয়তো সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছে, আর নাও খেতে পারে। কারণ রাইসা তো অনেক পিচ্ছি মানুষ, আর তার ওপরে ও কথা বলার চান্স পাইলে সবার মন জয় করে নেবে। আর রাইসাকে যদি খেয়ে ফেলে, ভাইয়া ভাবি যদি না পায় ওকে, তাহলে তো ওরা পাগল হয়ে যাবে। আর একদিন হয়তোবা রাইসার মাথাবিহীন লাশটা ভাইয়া ভাবি পেয়ে গেলে, তখন ভাইয়া ভাবির অবস্থান পাগলা গারদে হবে। আর আমার লাশও যখন বাবা মা ভাইয়া এবং সকল আত্মীয় স্বজনরা দেখবে, তখন তাদের মনের অবস্থা কেমন হতে পারে? তারা কি পারবে আমাকে ভুলতে? আর তারা আমার আর রাইসার মাথাবিহীন লাশটা কি করবে? মাটিতে কবর দেবে নাকি কোথাও ফেলে দিয়ে আসবে? ফেলে দিয়ে আসলে হয়তো শিয়াল কুকুরের খাবার হব, আর মাটিতে পুঁতে রাখলে তেমন কিছু হবে না। আর আমাদের কি জানাজা হবে? মাথাবিহীন মানুষের কি জানাজা হয়? এইসব হাজারো কল্পনা করতে করতে এক সময় তানিশা বুঝতে পারে সে এখন তার গন্তব্যস্থলের খুব বেশি দূরে না। মানে নৌকা অনেকক্ষণ আগে ঘাটে পৌঁছে গেলেও তানিশা বুঝতে পারেনি। কিন্তু একটা বিষয় দেখে বিশ্বাস করতে পারছে না তানিশা। এই মাঝিটা গেল কোথায়? তানিশা নৌকা থেকে উঠে দাঁড়াতে চেষ্টা করলেও পারছে না। মনে হচ্ছে যেন ও ভয়ে জমে গেছে। ওর আর ওঠার ক্ষমতা নেই। রাইসাকে ফিরে পেতেই হবে এমন মনোবাসনা নিয়ে উঠে দাঁড়ালো তানিশা। নৌকা থেকে নেমে চোরাবালিতে আটকে যায় তানিশার পা। আমরা প্রায়ই দেখে থাকি অনেক মানুষ মৃত্যু হয় চোরাবালিতে আটকে যাওয়াতে। একবার আমার পাও আটকে গিয়েছিল চোরাবালিতে। বন্ধুদের সহযোগিতায় উঠে আসতে পারি চোরাবালি থেকে সেবার। এখন গল্পে ফিরে আসা যাক। অনেক চেষ্টা করে, হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে চোরাবালির হাত থেকে রক্ষা পায় তানিশা। বনে থেকে সামান্য আলো কোথা থেকে যেন এসে তানিশার মুখে পড়ছে। চোরাবালি থেকে উঠে সামান্য একটা কাগজ পায় তানিশা। তাতে একটা কবিতা লেখা ছিল। কবিতাটা দেখে মনে হলো কোনো একটা বইয়ের পৃষ্ঠা, হয়তোবা বই থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে নেওয়া হয়েছে। কবিতার লেখক ছিল রেজওয়ান চৌধুরী, আর কবিতাটা ছিল ওইরকম। স্বপ্ন ভাঙ্গে উন্মোচিত আছে দ্বার, হে মোর প্রিয় তোমারই তরে, আপনজন ছিলে হে মোর প্রিয় তুমি, বাতাসে আমার রক্তের গন্ধ ভাসে, ভাঙ্গিয়া দিচ্ছে স্বপ্নগুলো আবেগ দিয়ে গড়া, চন্দ্রকিরণের স্তম্ভের মতো ছিলে তুমি পাশে, কথা ছিল রাখিবে হাতটা ধরে সারাটা জীবন ভরে, কিন্তু ধরে আছো অন্য কারো হাত, কথা ছিল বাঁধিব দুজন ছোট্ট একটা কুঁড়ে ঘর, বাঁধিছ ঠিকই ঘর, তবে সেটা অন্য কারো ঘর, বাঁচিলেও বাঁচিব দুজন একসাথে, মরিলেও মরিব একই সাথে, ধর্মের বেড়াজালে বাঁচিয়াছ ঠিকই মারিয়া আমারে, ভুলিব না তোমারে কোনো দিনও না রে, বাঁচিয়া রাখিব তোমার গ্রহীণ স্বপ্নে। আসলে আবেগ না থাকলে কবিতা লেখা যায় না। প্রেম নাই, শেখাও নাই, আবেগ কোথায় থেকে আসবে? কবিতাটা কেমন হয়েছে জানাবেন প্লিজ। অনেক সময় নিয়ে কবিতাটা লিখেছি। আসলে আবেগ না থাকলে কবিতা লেখা যায় না। প্রেম নাই, শেখা নাই, আবেগ কই থেকে আসবে? কবিতাটা পড়ে তানিশা হাঁটা দিতে থাকে রাইসার খোঁজে।
আগেই বলেছিলাম দুই রাস্তার মাঝে পিচ ঢালা রাস্তা রয়েছে, রাস্তার দুই পাশে সবুজ বিস্তৃত বন। একটু সামনে আগাতে তানিশা দেখতে পেল একটা জায়গায় বনের মাঝে একটা কুকুর একটা মানুষের দেহ খাচ্ছে। আর হ্যাঁ, তানিশার কাছে কিন্তু কোনো আলো নেই। কবিতাটা পড়েছিল অন্ধকার সামান্য আলো বন থেকে পেয়ে। অন্ধকারে অনুমান শক্তি দিয়ে তানিশা বুঝতে পারলো সেটা হয়তো কুকুর ছিল, কিন্তু সেটা কুকুর নাও হতে পারে। তানিশা প্রায় দৌড়াতে দৌড়াতে সামনের দিকে যেতে থাকে। আজকে হয়তো তানিশার ওই জায়গায় অন্য কেউ হাট দুর্বল মানুষ থাকলে মারাও যেতে পারে। যে সকল বিষয় আজকে ঘটে গেল ওর জীবনে, এতটা ভয় কোনো দিনও পায়নি তানিশা যতটা আজকে পেয়েছে। সামনে আগাতে আগাতে একটা জায়গায় তানিশা টিপ টিপ করে আলো জ্বলতে দেখতে পেল। স্থির হয়ে গেল তানিশা। সামনে আর আগাবে নাকি আগাবে না, বিষয়টা ঘুরপাক খাচ্ছে ওর মনে। কোনো কিছু স্থির করতে পারছে না তানিশা। সামনে আগালে যদি বড় ধরনের বিপদ হয়, আর এত দূরে যেহেতু আসতে পেরেছি, আর সামান্য কেন যেতে পারবো না। কিঞ্চিৎ সাহস সঞ্চয় করে ভয় পাবার আশা মন থেকে ত্যাগ করে আগাতে থাকে ওই টিপ টিপ আলোর দিকে। আলোর খুব কাছেই অবস্থান তানিশার। তানিশা ভালো করে চেয়ে দেখে বুঝতে পারলো এটা একটা ফুচকাওয়ালার দোকান। অনেক মানুষের সমাগম ঘটেছে এখানে, সবাই ফুচকা খাওয়াতে ব্যস্ত। পাশে পিসি বুড়ি রাইসাকেও ফুচকা খাওয়াতে ব্যস্ত। আর রাইসা পাশে একটা উঁচু লম্বা মানুষ চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। তানিশা আগাতে থাকে মানুষটার দিকে। মানুষটা রাইসাকে হাতের ইশারা দিয়ে দেখিয়ে দিল যে তানিশা আসছে। তিনজনই পাশাপাশি হাঁটছে, ডানে তানিশা, মাঝে রাইসা আর ওই মানুষটা বামে। আঙ্কেল, তোমার মুখটা চাদরে ঢেকে কেন রেখেছো? এমনিতেই মামনি। আঙ্কেল, তোমাকে দেখার জন্য আন্টি খুব উতলা, প্লিজ চাদরটা সরিয়ে নাও মুখের উপর থেকে। অনেকক্ষণ যাবৎ আমি লক্ষ্য করছি আন্টি তোমাকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। সরি সরি বলে মানুষটা মুহূর্তের মাঝেই উধাও। তানিশা গতকাল রাতে কি দেখলাম জানিস মিম? তানিশা আর মিম ক্যাম্পাসে রোলিংয়ে ঘেঁষে দাঁড়িয়ে আছে। তানিশা, কি দেখলাম? একটা কুকুর আমাদের বাসার নিচে একটা মাথাবিহীন লাশ চিবাচ্ছে। কি? সত্যিই বলছি রে দোস্ত, এটা কি করে হয়? আমিও গতকালকে দেখেছি। মানে? তারপর তানিশা রাতের কাহিনী তুলে ধরে মিমের সামনে। তার মানে তুইও অন্ধকারে একটা কুকুরকে লাশ খেতে দেখেছিস? কিন্তু এমনটা হবার কারণ কি? জানি না রে। এভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। এই কয়েকদিনের মধ্যে আর ওই ধর্ষককে তানিশা বা রাইসা কেউ দেখতে পায়নি। তানিশার ভাইয়া ব্যবসায়িক কার্যক্রম ছেড়ে বাসার পথে অগ্রসর হচ্ছেন। হঠাৎই একটা জায়গায় চোখ আটকে যাওয়ার ফলে গাড়ি ব্রেক করে তানিশার ভাইয়া আদনান। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করছে তানিশা। আদনান দৌড়ে ছুটে আসে তানিশার কাছে। তানিশার কাঁধে হাত রেখে আদনান বলতে লাগলো, তুমি এখানে কেন তানিশা? আর বাচ্চাদের সাথে খেলা করছো কেন? এমনিতেই ওদের সাথে একটু সময় কাটাচ্ছিলাম ভাইয়া, আদনান বলল। তাই বলে এতটা রোদের মধ্যে কেন? তানিশা বলল, কি আর করব ভাইয়া, ভালো লাগছিল না। আর রোদ হয়েছে তো কি হয়েছে? কিছু না, চলো তাড়াতাড়ি বাসায় যাব। আব্বু আম্মু এসেছে গ্রাম থেকে, জানো না? আর এসেই তোমার খোঁজ খবর নিচ্ছে, বারবার আমাকে ফোন করছে তুমি কোথায় গিয়েছো। আব্বু আম্মু হয়তো টেনশন করছে এতক্ষণে তোমাকে নিয়ে। আর একটু থাকি ভাইয়া ওদের সাথে প্লিজ, ভালো লাগছে অনেক। চাইলে তুমিও অ্যাড হতে পারো। আদনান বলল, তুমি এরকম পাগলের মতো করছো কেন? তাড়াতাড়ি চলো গিয়ে বাসায় যাই। আব্বু আম্মু কিন্তু খুব বেশি বকবে, চলো তাহলে বাসায় যাওয়া যাক। আব্বু আম্মু যেহেতু বকবে। তারপরে তানিশা সকল পিচ্চিদের থেকে বিদায় নেওয়ার আগে তার ব্যাগে রাখা অনেকগুলো চকলেট ওদের হাতে দিয়ে চলে আসলো। দুই ভাই বোন আস্তে আস্তে অগ্রসর হচ্ছে গাড়ির দিকে। গাড়ির কাছে চলে আসলো দুই ভাই বোন। তানিশা আদনানকে বলল গাড়ির চাবি দিতে। না, তোমার শরীর এমনিতেই খারাপ, তোমার ড্রাইভিং করতে হবে না। দাও না ভাইয়া প্লিজ। না, বললাম না শুনতে পাওনি? ওকে দিতে হবে না তোমার চাবি। গাড়ি চলছে তার নিজস্ব গতিতে। আর তানিশা গাড়ির এসি অফ করে দিয়ে জানালা খুলে দিল। এসি অফ করে জানালা খুলে দিলে যে বাইরে আবহাওয়াটা গায়ে লাগাতে খুব ইচ্ছে করছে, তাই এসি অফ করে জানালা খুলে দিলাম। আর ভাইয়া, তুমি আজকে এত সুন্দর করে কথা বলছো কেন? কেন, আমি কি সুন্দর করে কথা বলি না? বা বলতে পারি না? সুন্দর করে কথা বলতে পারো, কিন্তু আজকে কেমন জানি সুন্দর করে কথা বলছো। নাকি আমি আব্বু আম্মুর কাছে নালিশ করব সেই জন্য? না রে পাগলি, তেমন কিছু না। কতক্ষণ আদনান চুপচাপ গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পরে তানিশা বলল, আচ্ছা ভাইয়া, জানো আমি যে সকল বাচ্চাদের সাথে খেলা করছিলাম তারা পথশিশু, তাদের বাবা মা নেই। ক্ষুধার্ত জ্বালায় অস্থির হয়ে ওরা মাটিতে গড়াগড়ি করছিল, কিন্তু কেউ তাকিয়ে পর্যন্ত দেখছিল না।
আমি ওদের কাছে গিয়ে জানতে পেলাম ওদের ওই করুণ অবস্থা। আমি ওদের বললাম, আচ্ছা তোমরা চাইলে তো ভিক্ষা করে খেতে পারো। ওরা আমার কথার পরিক্ষেপে কি বলেছিল জানো? আদনান বলল, কি বলেছিল? ওরা বলছিল না খেয়ে মরে গেলেও কারো কাছে হাত পাতবো না। ওরা আরো বলেছিল কি জানো? বাবা মা নেই কিন্তু তাদের দেওয়া উপদেশগুলো সব সময় কানে বাজে। বাবা মা বলে গিয়েছিল যে না খেয়ে মরে যাবে কিন্তু হাত পাতবি না কারো কাছে। তাই ভাইয়া, ওদেরকেও মিসকিন বলা হয় তাই না ভাইয়া? ওদেরকেও মিসকিন বলে। এই বিষয়গুলোর প্রতি সরকারের সচার হতে হবে। শুধু সরকার না, এখানে সবচেয়ে বড় আবদার রাখতে পারে সাধারণ জনগণ। আর জানো ভাইয়া কতটা ভালো লাগছিল ওদের মুখে যখন শুনতে পেলাম ওদের পড়াশোনা করার খুব বেশি ইচ্ছে, কিন্তু ওরা বলেছিল ওদের নাকি বাড়ি ঘর নেই, তাহলে পড়াশোনা করবে কি করে? আর বলছিল ওরা কিছুই খায়নি এখন পর্যন্ত। তখন আমি ওদের একটা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ওদের আহার নিবারণ করি, খাবারের বিল দিয়ে ওদের সাথে বাইরে চলে আসলাম। তারপর ওরা যখন বায়না ধরে বসলো আমার সাথে নাকি একটু খেলবে, তখন আরও বেশি ভালো লাগছিল। খুব মজা খুঁজে পাচ্ছিলাম ওদের সাথে খেলতে, মনে হচ্ছিল যেন আমি জীবনে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছি। আদনান বলল, সরি তোমাকে ওদের থেকে নিয়ে আসলাম। কথাটা এড়িয়ে দিয়ে তানিশা বলল, খুব ক্ষুধা লাগছে আমার, তাড়াতাড়ি বাসায় যাও। কিন্তু তাড়াতাড়ি যাব কি করে বাসায়? কেন ভাইয়া, কি হয়েছে? বাংলাদেশে যে হারে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে তাতে তাড়াতাড়ি বাসায় যাওয়ার সম্ভব হবে না। বুঝলাম না ভাইয়া, যে পরিমাণে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের সড়ক যে হারে উন্নয়ন হচ্ছে, তাতে কিছুদিন পরে গাড়ি তো দূরের কথা, হেঁটে চলাচল করাও অসুবিধা হয়ে পড়বে। সেটা ঠিক বলছো ভাইয়া। সড়কের যে অবস্থা বাংলাদেশে, তাতে একটা প্রেগনেন্সি মহিলাকে যদি ডেলিভারি করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় গাড়ি করে, তাহলে মহিলার আর হাসপাতালে যাওয়া লাগবে না, গাড়িতেই ডেলিভারি হয়ে যাবে। কথাটা খারাপ শোনা গেলেও এটাই বাস্তবতা, আর এটাই বাংলাদেশের অবস্থা বর্তমানে। ঠিক বলছো ভাইয়া। তানিশা জানালা দিয়ে একটু ভালোভাবে বাহিরের পরিবেশটা দেখার চেষ্টা করে, যার ফলে মাথাটা জানালার কাছে নিয়ে যায়, আর সেই সময় আদনান তানিশার মাথাটা পিছনের সাইডে দেখতে পায়। একবার চোখ ফিরিয়ে নিয়ে আবার আদনান তানিশার মাথার দিকে তাকায়। হঠাৎ আদনান বুঝতে পারলো যে তানিশার মাথা দিয়ে রক্ত পড়ছে। আদনান আতঙ্ক মনোভাবে খুব কষে গাড়ি ব্রেক করে। হঠাৎ এমন ব্রেক করার ফলে তানিশাও আদনানের সামনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে যায়। কি হলো ভাইয়া, হঠাৎ এমন ব্রেক করলে যে? তোমার মাথায় কি হয়েছে দেখি তো। কই কিছু হয়নি তো। আদনান জোর করে মাথার পিছনের সাইডে হাত দিয়ে দেখলো তানিশার মাথা ভেজা, আর আদনান মাথা থেকে হাত সরিয়ে নিয়ে এসে চোখের সামনে হাতটা ধরে দেখলো রক্তে লাল হয়ে গিয়েছে হাত। আদনান আর কিছু তানিশার থেকে না জিজ্ঞেস করে সরাসরি গাড়ি হাসপাতালে নিয়ে যায়, আর ওর বাবা মা ভাবিদের হাসপাতালে আসতে বলে। তানিশাকে চেক আপ করে ডাক্তার বলল, আপনাদেরকে আমি বারবার করে বলে দিয়েছিলাম ওকে একটু দেখে শুনে রাখবেন। অনেক বড় বিপদ থেকে আল্লাহ পাক ওকে বাঁচিয়েছে আগের বার। আল্লাহর অশেষ রহমতে ফিরিয়ে পেয়েছেন আপনাদের মেয়েকে। তানিশার আব্বু বলল, এইসব হঠাৎই আজকে আবার হবার কারণ কি ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব বলল, কিসের সাথে যেন ধাক্কা খেয়ে এমন অবস্থা হয়। তানিশার আম্মু ও রাইসা খুব কান্নাকাটি করছে, আর তানিশার ভাইয়া আদনান বোঝাচ্ছে, আম্মু তানিশা ঠিক আছে তো, কান্নাকাটি করছো কেন তাহলে? তোমার জন্য দেখো তো রাইসাও কান্নাকাটি করছে। ডাক্তার সাহেব বলল, আপনারা কান্না থামান, তেমন কিছু হয়নি, তবে সাবধানতা অবলম্বন না করলে খুব বড় ধরনের বিপদ হতে পারে। ডাক্তারকে বিদায় জানিয়ে সবাই গন্তব্যস্থলে যাওয়ার দিকে পা বাড়ালো। হঠাৎই তানিশার প্রশ্ন, আচ্ছা আম্মু, আব্বু আমার কি হয়েছিল যার জন্য ডাক্তার সাহেব বলল যে আল্লাহর অশেষ রহমতে ফিরিয়ে পেয়েছেন আপনার মেয়েকে আগের বার? প্রশ্নটা শুনে ফ্যামিলির সবাই নিস্তব্ধ। তানিশার ভাইয়া বলল, একটু অসুস্থ ছিলি তুই, তাই ডাক্তার বলল এমনটা। তানিশা বুঝে গেল তার ভাইয়া মিথ্যে বলল। তানিশাকে ধরে ওর ভাবি আগাচ্ছিল, আর সবাই এতক্ষণে গাড়ির সামনে চলে গিয়েছে। ভাবি, তুমি মিথ্যা বলতে পারো না আমার কাছে, বলো না কি হয়েছিল। আর যেটাই হোক আমি কেন সেটা মনে করতে পারছি না। তানিশা বাদ দাও না, বাসায় গিয়ে কথা বলি আমরা, প্লিজ ভাবি বলো। আর একটা কথা বললে কিন্তু তোমার ভাইয়াকে বলবো, যখন খুব করে বকবে তখন মজা টের পাবে। ডাক্তার তোমাকে বেশি কথা বলতে নিষেধ করেছে, সো নো টক।
তানিশা স্টপ হয়ে গেল আর ভাবতে লাগলো, সবাই আমার কাছ থেকে লুকাচ্ছে কেন এইসবগুলো? যারা কখনো আমার সাথে মিথ্যা বলে না তারা এখন নিয়মিত মিথ্যা বলে আমার সাথে। ড্রাইভিং সিটে আদনান আর পরের সিটে রাইসার আম্মু, পিছনের সিটে রাইসা আর তানিশা, আর মাঝের সিটে ওর বাবা মা। রাস্তার কেউ কারো সাথে কথা বলেনি, মাঝে জাস্ট রাইসা একবার হাওয়াই মিঠাই খেতে চেয়েছিল। রাতে তানিশা একাকী ফ্লোরে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। হাজারো প্রশ্ন তানিশার মাথায়। কে আমাকে ধর্ষণ করলো? সে কি মানুষ নাকি অন্য কিছু? সে কি সাইকো নাকি অশরীর? হয়তো মানুষই হবে, কিন্তু মানুষ হলে তো সামনে কেন আসে না আমার? সেদিন নৌকায় ছোঁয়ার মধ্যে কি হয়েছিল? আর একটা বিষয়, আমি তো রিপোর্টগুলো পুড়িয়ে ফেলেছিলাম, কিন্তু সেটা ভাইয়া ভাবির হাতে কি করে আসলো? আর ওই বোনটা এতটা ভয়ানক কেন? আর রাইসাকে কেন ওই বনে নিয়ে যাওয়া হয়েছিল? আমি, রাইসা আর ওই মানুষটা কথা বলছিলাম, হঠাৎই সে কোথাও উধাও হয়ে গেল। আবার ওই কুকুর যাকে আমি দেখলাম আবার মিমও দেখলো। আর মাথাবিহীন লাশ কেন কুকুর খাচ্ছে? কোথায় থেকে আসছে এইসব মাথাবিহীন লাশ? ইত্যাদি প্রশ্নে যেন মাথা ভারী হয়ে আসছিল তানিশার। আসলে ওই বনে কি ক্রাইম হচ্ছে নাকি সাইকোদের বসবাস? ক্রাইমই যদি হয় ওই বনে, তাহলে রাইসাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল? রহস্য, 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 হাজারো রহস্য। রহস্য আমাকে উন্মোচন করতেই হবে যে কোনো উপায়ে। হঠাৎই রাইসার ডাকে বাস্তবে ফিরে আসে তানিশা। আন্টি কি করছো? কিছু না মামনি। আচ্ছা মামনি, তোমাকে যে তোমার আঙ্কেল নিয়ে গিয়েছিল ওই বনে, ওইখানে যেতে তোমার ভয় করছিল না? যেখানে আঙ্কেলের মতো সুপুরুষ থাকে সেখানে কি ভয় পাওয়ার কোনো ওয়ে থাকে? সেটা অবশ্য ঠিক বলছো। আচ্ছা মামনি, আজকে তুমি আমার সাথে থাকবে? কেন থাকবো না আন্টি তোমার সাথে? আচ্ছা মামনি, তোমার আঙ্কেলের সাথে তুমি ছবি তোলো নাই? না, আঙ্কেল ছবি তুলতে চায় না। আচ্ছা আজকে আমরা সারা রাত ঘুমাবো না, কেমন? ওকে আন্টি। আর রাইসাকে তানিশা বলল, আজকে তোমার আঙ্কেলের সাথে ঘুরতে যাবে না? অবশ্যই যাব। আজকে তোমার আঙ্কেল কখন আসবে? আঙ্কেল তো গভীর রাতে আসে। রাইসা, আজকে তোমার কথায়। রাইসা, আজকে তোমরা কোথায় ঘুরতে যাবে? আজও ওই বনে যাব আন্টি। আগের বলা কথাটা তানিশা আবার বলল। আচ্ছা, তোমার ওই বনে যেতে ভয় করে না? না। কেন ভয় করে না? কারণ ওইখানে তো আঙ্কেলের সবাই পরিচিত মানুষ। কি? হ্যাঁ, সবাই তো আঙ্কেলকে চেনে। তানিশা ভাবতে থাকে, তার মানে ওই মানুষটা মাফিয়া। হয়তো যতগুলো লাশ দেখা যায় নদী দিয়ে ভেসে বেড়ায়, সেইগুলো হয়তো ওই মাফিয়ার অর্ডারই হয়। সেটা ওই মাফিয়াই করে। সবাইকে ধরে নিয়ে গিয়ে হয়তো ওই মাফিয়া মেরে ফেলে। আর ক্রাইম করার জন্য ওই বোনটাই পারফেক্ট। ইচ্ছা মতো বনে মানুষ মারবে আর সবাই ভাববে ভূত পেতরা করে এইসব। কেউ সাহস করে যায় না ওই বনে। ওই বনে কি ঘটে এটা রহস্য আমি নিজেই উন্মোচন করে ওই ক্রাইম গোষ্ঠীকে চিরতরে বিনষ্ট করব। তানিশা বলল, রাইসা মামনি, তুমি একটু থাকো, আমি আসছি। কোথায় যাবে আন্টি? তোমার বাবার রুমে একটু যাব। ওকে আন্টি, তাড়াতাড়ি আসবে কিন্তু, জাস্ট কয়েক মিনিট। আসি মামনি। তানিশা মুচকি হাসি দিয়ে চলে গেল। তানিশা আস্তে ধীরে করে ওর ভাইয়ার রুমের সামনে চলে আসলো। দুয়ার খুলে রাখা ছিল। তানিশা দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। কিঞ্চিত স্বরে একটা সালাম দেয় ভাইয়ার ভাবিকে উদ্দেশ্য করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুচকি হাসি দিয়ে সালামের উত্তর দিল তানিশার ভাইয়া ভাবি। ভাইয়া, ভেতরে আসবো? ভিতরে আসবি, এতে অনুমতি নেওয়ার কি আছে পাগলি? ভাইয়া সবার রুমে যাওয়ার আগে বা বাসায় ঢোকার আগে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে ভেতরে আসতে হয়। আমি তো তোর ভাইয়া, তাই অনুমতি নিতে হবে না। ভাইয়া হোক আর যেই হোক, সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর ভেতরে ঢোকার কথা হাদিসে আছে। সে যদি আমার জন্মদাত্রী জননী বা জন্মদাতা জনক এর রুমেও যায়, তাও সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে যেতে হয়। আচ্ছা হয়েছে, এখন ভেতরে আয়। তানিশা ভিতরে গিয়ে খাটের সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে না থেকে একটা জায়গায় বসে। তো ভাইয়া, আমি কয়েকটি জিনিস চাইবো, সেগুলো তোমার দিতে হবে। প্রশ্ন করতে পারবে না এইগুলো দিয়ে আমি কি করব। সকালেই দিতে হবে। হ্যাঁ, এখন না হয় সেটা বুঝলাম। এখন বল কি লাগবে তোর? ভাইয়া, তোমার লাইসেন্স করা পিস্তল, আর তোমার যে শার্টের বোতামে ক্যামেরা লাগানো ওই শার্ট, আর একটা পিন ক্যামেরা। তানিশার ভাইয়া আদনান বই পড়ছিল খাটে হেলান দিয়ে, আর তানিশার ভাবি উল্টোমুখী হয়ে চুল পরিপাটি করছিল। হঠাৎই তানিশার এরকম কথা শুনে সবাই হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানিশার দিকে। হোয়াট হ্যাপেন টু ইউ? ওয়াই আর ইউ টকিং লাইক দ্যাট? নোথিং ভাইয়া। ভাইয়া প্লিজ ডোন্ট এনি মোর কোয়েকশন। এইগুলো দিয়ে কি হবে? ভাইয়া প্লিজ আর প্রশ্ন করো না। সরি, আমি তোকে এগুলো দিতে পারবো না। ভাইয়া প্লিজ, উল্টাপাল্টা কিছু হলে কিন্তু খুব খারাপ হবে।
কিছু হবে না ভাইয়া। আদনান এবার আলমারিতে থাকা শার্ট, পেন, ক্যামেরা আর পিস্তল বের করে এনে তানিশার হাতে তুলে দেয়। থ্যাংক ইউ ভাইয়া। তানিশা আজকে মনে মনে প্ল্যান এঁটে নিয়েছে, আজকে রাইসাদের সাথে যাবে আর রহস্য উন্মোচন করবে। রাইসার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে যায় তানিশা। তানিশার এই একটা দোষ, কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। বাড়ির সবাই ঘুম পাগলি নামে চেনে তানিশাকে। ঘড়িতে তখন 12টা 30 বাজে। হঠাৎই ঘুম ভেঙে গেল তানিশার, দেখলো রাইসা পাশে নেই। তড়ি ঘড়ি করে তানিশা শার্টটা গায়ে জড়িয়ে নেয় আর একটা জিন্স প্যান্ট পরে। শার্টের পকেটে পেন, ক্যামেরা স্থাপন করে আর প্যান্টের পিছনের সাইডে পিস্তলটা গুজে রাখে। তানিশাকে দেখলে মনে হবে সে যেন সিনেমার হিরোইন। চোরের ন্যায় দরজা খুলে আগাতে থাকে নাম না জানা বোনের দিকে। যত সামান্য করে আগাতে থাকে তানিশা, মেন দরজা খুলে তড়িঘড়ি করে বের হয়ে যায়। তানিশার গন্তব্যস্থল নাম না জানা ক্রাইম বোন। জানো রাইসা, প্রচণ্ড ভালোবাসার ঘরে দুজন মানুষকে একে অপরকে কথা দিয়েছিল এই নদীর কূলে ভেজা বালিতে হাতে হাত রেখে জ্যোৎস্না রাতে হাঁটবে। কিন্তু দেখো আজকে জ্যোৎস্না রাত, ভেজা বালি, কিন্তু একজন আরেকজনের কিছুটা অপরিচিত। দেখো রাইসা, আজও নদী গভীর ঘুমে। কোলাহলবিহীন নদী কতটা শান্ত হতে পারে এটা না দেখলে বোঝার উপায় নেই। নদীতে কখনো ভয়াল ঘূর্ণি বয়ে যায়, আবার কখনো শান্ত। আচ্ছা আঙ্কেল, তুমি আন্টিকে দেখা কেন দাও না? সেটাও একটা রহস্য মামনি। তানিশা কিছুক্ষণ পরে ঘাটে গিয়ে উপস্থিত হয় আর আবিষ্কার করে মাঝি নেই ঘাটে। অনেক কষ্টে নদীর ওপারে যায় নিজে মাঝি হয়ে। যে কেউ নৌকা চালাতে পারে না, কিন্তু তানিশা কি করে পারলো তানিশা নিজেও জানে না। বনে গিয়ে তানিশা রীতিমতো ঘাবড়ে যায়। এটা কি করে সম্ভব? যেন আকাশ থেকে পড়লো তানিশা। পুরো বন জনমানব শূন্য। রাইসা আর ওই মানুষটাকে দেখা যাচ্ছে না। শূন্য হাতে ফিরে আসতে হলো তানিশাকে। আস্তে ধীরে রুমের দিকে এগোচ্ছে তানিশা। রুমের দরজার লকটা খুলে রুমে প্রবেশ করতেই হতভম্ব তানিশা। রাইসা শুয়ে আছে বিছানার ওপরে। এটা কি করে সম্ভব? আমি তো বাহিরে যাওয়ার সময় যতদূর মনে পড়ে দুয়ারে লক এঁটে যায়, তাহলে রাইসা ভিতরে কি করে আসলো? আর এখনো পর্যন্ত তো দুয়ার লক ছিল, তাহলে রাইসা ভিতরে কি করে আসলো? ঘোরের মধ্যে আছে কিছুটা তানিশা। আন্টি কোথায় গিয়েছিলে সেটা না হয় বলছি, কিন্তু তুমি ভেতরে কি করে আসলে? কেন আঙ্কেল রেখে গিয়েছে? তোমার আঙ্কেল সাইকো নাকি অশরীর? দুয়ার তো লক ছিল, তাহলে তোমার আঙ্কেল ভিতরে কি করে আসলো? তা বাবা আমি জানি না, আমি আঙ্কেলের কাঁধের উপরে ঘুমিয়ে গিয়েছিলাম। আচ্ছা রাইসা, তোমরা বের হলে কি করে? কারণ আমি রাতেও দুয়ার লক করেই রেখেছিলাম। আমার সুইটি আন্টি, তুমি নিজেই আমাদের দুয়ার খুলে বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছো। আমি? হ্যাঁ তুমি। তানিশা ভাবতে থাকে, আমার রূপে হয়তো কোনো সাইকো বা অশরীর আছে আমার রুমে। সেদিন আমি যখন ধর্ষণ হই তার আগে গিয়ে ক্যামেরাটা অফ করে দিয়ে আসি। আবার ওই সাইকো নাকি অশরীরের চাহিদা মেটাতে গেলে ওই আমার রূপে সাইকো অথবা অশরীর গিয়ে ক্যামেরায় অফ করে দিয়ে আসে। আর রাইসাকে আমার রূপে ওই সাইকো অথবা অশরীর প্রতিদিন, ওই সাইকো অথবা অশরীর যাকে রাইসা আঙ্কেল বলে চেনে, আসে নিয়ে যায়। আর রাইসা মনে করে আমি নিজেই ওর আঙ্কেল এর কাছে দিয়ে আসি। আর কিছু ভাবতে পারছে না তানিশা। ধাপাস করে পড়ে যায় তানিশা ফ্লোরে। কি হয়েছে আন্টি, এমন লাগছে কেন তোমাকে? এক গ্লাস পানি খাবো মামনি। রাইসা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসলো। এই নাও আন্টি। তানিশা একবারে সম্পূর্ণ পানি খেয়ে নেয়। কতক্ষণ পরে তানিশা কিছুটা স্বাভাবিক হলে রাইসা আবার তানিশার দিকে প্রশ্ন ছুড়ে দেয়। আন্টি কোথায় গিয়েছিলে এই ড্রেসে? কোথাও না মামনি। আমি জানি তুমি কোথায় গিয়েছিলে। কোথায় গিয়েছিলাম? ওই বনে গিয়েছিলে। কথাটা শুনে তানিশা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে রাইসার দিকে। আমি বনে গিয়েছিলাম সেটা তুমি জানলে কি করে? তুমি যখন নৌকা চালিয়ে ওই বনে গেলে তখন আমরা ঘাটেই ছিলাম। একটা নৌকায় আড়ালে আমি আর আঙ্কেল বসেছিলাম। আর তুমি ওইখানে কিসের জন্য গিয়েছিলে সেটা আমি আঙ্কেলকে আগে থেকেই জানিয়ে দেই। কেমন করে? আঙ্কেল যখন আমাকে নিতে যায় বাসা থেকে তখন আমি আঙ্কেলকে রাতের ঘটনাটা খুলে বলি। তুমি যে রাতে আব্বুর কাছ থেকে পিস্তল, পেন, ক্যামেরাও আব্বুর বোতাম স্প্যাম ক্যামেরার সাথে শার্টও নিয়েছো, কারণ তোমার কোনো শার্ট ছিল না, তাই বাবার শার্ট নিয়েছিলে। কি অগ্নি দৃষ্টিতে? হ্যাঁ আন্টি, মুচকি হাসি দিয়ে। তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে আমি তোমার আব্বুর কাছ থেকে পিস্তল, পেন, ক্যামেরা, বোতাম পাম্প ক্যামেরা সহ শার্ট নিয়েছি? তুমি যখন কাল আব্বুর রুমে যাও তোমার পিছে পিছে আমিও যাই। তানিশার রাইসার প্রতি এতটা রাগ হচ্ছে যে মনে হচ্ছে যেন গলা টিপে মেরে ফেলি। তানিশার এমন অবস্থা দেখে রাইসা হেসে কুটি কুটি হয়ে গেছে।
কুল ডাউন আন্টি, ইউ আর এ চিটার। তানিশা পিস্তল, পেন, ক্যামেরা, বোতাম, স্পাই ক্যামেরা ড্রেসিং টেবিলের ওপরে রেখে সালোয়ার কামিজ নিয়ে বাথরুমে ঢুকে গেল। তানিশা শাওয়ার সেরে দিয়েছে। এত রাতে গোসল করা মোটেও স্বাভাবিক কোনো বিষয় না। তানিশা ভাবতে থাকে মানুষ হোক বা অন্য কিছু হোক, ওই বনে ক্রাইম করে, আর এই মানুষটা রাইসার আঙ্কেল, প্রধান এই ক্রাইমের। হি ইজ এ হেড অফ দিস ক্রাইম। গোসল করে সালোয়ার কামিজ গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে আসলো তানিশা, আর এসেই বিছানায় হেলান দিতে যাবে তখনই রাইসা প্রশ্ন করে, আন্টি এত রাতে গোসল কেন করলে? কী সব হচ্ছে এতে? আমি মোটেও স্বাভাবিক না। একটু টেনশন কমাতে, মনটা ফ্রেশ করতে গোসল করলাম। মন খারাপ, ঘরে শত্রু বিভীষণ থাকলে কি আর কারো মন ভালো থাকে? বিভীষণ কে আন্টি? বিভীষণ হচ্ছে সেই মানুষ যে নিজের গোষ্ঠীর মানুষের সাথে বেইমানি করছে। সে নিজের ফ্যামিলির সাথে বেইমানি করছে। তার মানে আন্টি তুমি বিভীষণ বলতে কি আমাকেই মিন করছো? তো কি অন্য কাউকে মিন করছি? আমি তো তেমন ভুল কিছু করিনি, সবার ভালোর জন্য করছি। বিভীষণও সবার ভালো বিবেচনা করে, নিজের গোষ্ঠীর সাথে বেইমানি করছিল। রাইসা আর তানিশা কথা বলতে বলতে হঠাৎ তানিশার ফোনে একটা এসএমএস আসলো। এসএমএসটা ওপেন করতেই দেখলো, আমার টুইন বেবির আম্মু, কালকে রাতে তোমাকে নিয়ে ঘুরতে যাব। দেখো আলমারিতে তোমার জন্য নীল শাড়ি, নীল রেশমি চুড়ি, ম্যাচিং করে ব্লাউজ আর পেটিকোট রেখে এসেছি। ওগুলো পরে কালকে রাতে রেডি হয়ে থাকবে, পিক করে নেব তোমাকে। সাথে রাইসাকেও নিয়ে এসো। তানিশা এসএমএসটা পরে দৌড়ে গিয়ে আলমারি থেকে নীল শাড়ি, নীল রেশমি চুড়ি, ম্যাচিং করে ব্লাউজ আর পেটিকোট দেখে হতভম্ব। এগুলো নিয়ে বিছানায় চলে আসে তানিশা। শাড়িটা দেখে তানিশা অবাক, মানুষটার চয়েস আছে দেখছি। মানুষ নাকি অন্য কিছু আমি জানলাম কি করে? এটা কি নেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না, তানিশাও ভেবে পাচ্ছে না। এই তানিশা, বল না রেজওয়ান সোনা, উঠবে না? একটা পাপ্পা দাও না, তাছাড়া উঠবো না। পাপ্পা? না বাবা, পাপ্পা দিতে পারবো না। পাপ্পা না দিলে আমি ঘুম থেকে উঠবো না। উম্মা এবার তো ওঠো না, আমার আরও আদর লাগবে। আর কি আদর লাগবে? আমি তোমার বুকে ঘুমাবো। না সোনা, বুকে ঘুমাতে হবে না, একটু ঘুমাই না প্লিজ। তানিশা গিয়ে মুখ লুকালো রেজওয়ানের বুকে। আস্তে আস্তে বোতাম খুলে নিচ্ছে তানিশা। দুটা বোতাম খুলে দেওয়ার পরে কামড় দিয়ে কয়েকটা লোম ছিঁড়ে নেয় তানিশা। ইস লাগছে তো। একটা ঠোঁটের পাপ্পা দাও না। দেব না। কেন দিবে না? কান্না করার ভঙ্গিতে। ঘুম থেকে ওঠো না প্লিজ, একটু ভালোবাসো না আমাকে? অনেক ভালোবাসি পাগলি, তাহলে আদর করো। রেজন এবার তানিশার বুকের ওপর থেকে বিছানায় ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়ে তানিশার ওপর। ঠোঁট থেকে কপালে, কপাল থেকে গালে, গালে থেকে গলায় অসংখ্য চুমো দিতে থাকে রেজন। চুমো দিতে দিতে পাগল করে ফেলেছে তানিশাকে। প্রতিটি চুমোতে কেঁপে কেঁপে উঠছে তানিশা। এমন সুখ যেন তানিশা এর আগে কখনো পায়নি। সুখে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে তানিশার। পানি দেখে থেমে যায় রেজন। কি হয়েছে তোমার তানিশা, কাঁদছো কেন? এটা সুখের কান্না রেজন। এতক্ষণে রেজনের টি শার্টটা খুলে নিয়েছে তানিশা, পুরো বুকটা লোমে ভর্তি। এটার দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তানিশা। তানিশাকে এবার রেজন উল্টো করে ঘাড়ে চুমো দিতে থাকে। তানিশার পরনে থাকা শাড়ির আঁচলটা এতক্ষণে সরে গিয়েছে। তানিশার ব্লাউজের হুকটা খুলে নেয় রেজন, ব্লাউজটা সম্পূর্ণ খুলে নেয় রেজন, ব্লাউজটা ছুঁড়ে মারে ফ্লোরে। এবার আস্তে ধীরে পিঠে হাত বোলাতে থাকে রেজন। এবার হাজারো চুমো দিতে থাকে রেজন। ঠোঁট বাদে এবার জিভ দিয়ে খেলছে রেজন তানিশার পিঠে। এভাবে সুখের সাগরে ভেসে যায় দুজন। চলবে? গল্পটা পড়ে সবাই লাইক কমেন্ট করে যাবেন, ও ধন্যবাদ সবাইকে সবসময় পাশে থাকার জন্য।